কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যথারীতি আবার তোমাদের সামনে সাইটোলজির ক্লাস নিয়ে আবার উপস্থিত হলাম। থার্ড ইয়ারের যদি কোনো স্টুডেন্ট এখন আমার সাথে লাইভে থাকো তাহলে একটু রেসপন্স করো। রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে আমি সফলভাবে আমার লাইভ ক্লাস শুরু করতে পারছি। আর যদি ঠিকমতো শুনতে পাও, দেখতে পাও, তাহলে একটু কমেন্ট করো। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমার সাথে যুক্ত হয়েছে একজন। আশা করি ধীরে ধীরে আরও অনেকেই যুক্ত হবে। তো যে যুক্ত হয়েছে যদি ক্লিয়ার শুনতে পাও আর যদি ক্লিয়ার দেখতে পাও তাহলে একটু কমেন্ট করো। আচ্ছা, ওকে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা হবে সেটা হলো নিউক্লিয়াস। দেখো, আমরা জানি কোষের নিউক্লিয়াস বাদে যে সজীব অংশটুকু থাকে সেই অংশটুকুকে সাইটোপ্লাজম বলা হয়। আর সাইটোপ্লাজমের সাথে যখন আমরা নিউক্লিয়াসটুকু যুক্ত করে নিব তখন টোটাল অংশটুকুকে আমরা তখন বলে থাকি হলো প্রোটোপ্লাজম। তার মানে আমরা হলো কোষের প্রোটোপ্লাজমীয় বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় দেখো আমরা গত ক্লাসগুলোতে কিন্তু যেটা করছি সেটা হলো নিউক্লিয়াস বাদে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে তোমাদের সিলেবাসে সেইগুলো ডিটেলে আলোচনা করছি। এবং সাইটোপ্লাজমের বাইরে যে প্লাজমা মেমব্রেন এবং যে প্লাজমা মেমব্রেনের বাইরে উদ্ভিদ কোষে যে ওয়ালটা থাকে সেল ওয়াল, সেই সেল ওয়াল নিয়েও বোধহয় আমরা আলোচনা করে ফেলছি। তার মানে আজকে যদি আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করি এবং আগামী ক্লাসে যদি আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করতে পারি তাহলে এই কোষের বিভিন্ন সাইটোলজি বলতে কিন্তু আমরা যেটা বলি যে কোষ বিদ্যা, তার মানে সেই কোষ বিদ্যার মেন যে অংশটুকু সেইটা আমাদের স্টাডি করা হয়ে যাবে ডিটেলে। সেই মেন বিষয়টা কি, পুরা কোষের কোথায় কি থাকে, কোন অঙ্গাণুটা কি কাজ করে, ইত্যাদি ইত্যাদি বিষয়। সেইটা আমার মনে হয় যে আগামী ক্লাসের মধ্যে আমরা সেটা শেষ করে ফেলতে পারবো। অর্থাৎ সাইটোলজির যে বেস, সেই বেসটা আসলে আমাদের বোধহয় হয়ে যাবে। তারপরে সাইটোলজিতে আরও যে বিষয়গুলো আছে যেমন সেল ডিভিশন, তারপর কিছু স্পেশাল টাইপের কিছু ক্রোমোজোম থাকে, সেগুলো নিয়েও আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে মেন যেটা সাইটোলজি বুঝতে গেলে আগে সাইট বা কোষ সম্পর্কে ডিটেল ধারণাটা নিতে হয়। কোষ যখন আমরা ভালো মতো বুঝে যাই, কোষের সব কিছু নিয়ে যখন আমরা ডিটেল ধারণা পেয়ে যাই, তখন আমাদের কোষ বিভাজন বা কোষ রসায়ন যাই বলো না কেন তখন সেইগুলো আমাদের পড়তে কিন্তু খুব ইজি হয়ে যায়। তা যাই হোক, আমরা আশা করি যে আজকে নিউক্লিয়াস শেষ করব এবং আগামী ক্লাসে যদি আমরা ক্রোমোজোম মানে জেনারেল সাধারণ যে ক্রোমোজোম সেটা নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি তাহলে ক্রোমোজোমের কিছু ব্যতিক্রম আছে সেইগুলো আমরা পরে আলোচনা করে নিব। এবং আমরা সেল ডিভিশন, কোষের যে কোষ বিভাজন যে প্রক্রিয়া সেইটা নিয়েও আমরা আলোচনা শুরু করতে পারবো। ওকে, তাহলে আর কথা না বাড়াই, আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা হবে সেটা হলো কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। ওকে, তাহলে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাথে আসলে আমরা সবাই কম বেশি পরিচিত। এইচএসসি লেভেলে সবারই কিন্তু নিউক্লিয়াস দেখার কথা। সাধারণত এইচএসসি যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালে বা কোনো কোনো জায়গায় আমি দেখছি, যেমন আমরা যখন স্কুল লেভেলে পড়তাম তখনই আমাদের একজন শিক্ষক হলো পেঁয়াজের যে শল্কপত্র আছে সেখান থেকে আমাদেরকে নিউক্লিয়াস দেখাইছিলেন। সেই কারণে বাস্তবে আমাদের যেহেতু বায়োলজি বোটানির স্টুডেন্ট তোমরা, সবারই নিউক্লিয়াস বাস্তবে দেখার কথা, কিন্তু সেইটা হয়তো বা অতি সূক্ষ্ম গঠন দেখো নাই কেউ। সূক্ষ্ম গঠন দেখার সুযোগও অ্যাকচুয়ালি আমাদের নাই। দেখতে গেলে যেটা করতে হবে সেটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হবে। যেহেতু আমাদের এই স্কুলে তো নাই, কলেজেও নাই, যে এখন তোমরা যে ভার্সিটি লেভেলে আসছো, আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাসে এখনও আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যবস্থা করতে পারি নাই। তাই নিউক্লিয়াসের অতি সূক্ষ্ম গঠন এখনও আসলে তোমাদের দেখানো সম্ভব হয় নাই। তবে সাধারণ যে গঠনটা, যেটা সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, সেটা আমার ধারণা তোমরা সবাই কম বেশি দেখছো। খেয়াল করো, নিউক্লিয়াস শব্দটা এসছে হলো নাক্স। নাক্স শব্দের অর্থ নাট। এই নাক্স নাট থেকে নিউক্লিয়াস কথাটা এসছে। নাক্স হলো একটা ল্যাটিন ওয়ার্ড, আর সেখান থেকে হলো নাট, নাট থেকে আবার নিউক্লিয়াস কথাটা এসছে। প্রশ্ন হলো এই নিউক্লিয়াস আবিষ্কার করছেন কে, কোথা থেকে করছেন? রবার্ট ব্রাউন আবিষ্কার করছেন। কোথা থেকে করছেন? রবার্ট ব্রাউন এই নিউক্লিয়াস আবিষ্কার করছেন হলো রাসনা নামে এক ধরনের অর্কিড থেকে। আমরা বোধহয় সেই বিষয়টা
এখান থেকে দেখে নিই। আমরা এই রাসনা গাছটা একটু চিনে নিব, সাথে যাই হোক আমরা নিউক্লিয়াস সংক্রান্ত যে তথ্যগুলো আছে তার কিছু চিত্র আমাদের এখানে আছে, সেইগুলা নিয়ে আমরা একটু দেখে নিব। তাহলে নিউক্লিয়াসে পাওয়া গেছে কোথায়? রাসনা নামে প্রথম নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে হলো রাসনা নামক এক ধরনের থেকে উদ্ভিদের পাতার কোষ থেকে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল। আমি একটু দেখতে সমস্যা হচ্ছে, এই যে খেয়াল করো, আমরা যদি এখন দেখি তাহলে এখানে এই জায়গাটায় যদি আমরা দেখি তাহলে এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের নাম হলো সেই রবার্ট ব্রাউন। এই যে রবার্ট ব্রাউন, এই রবার্ট ব্রাউন ইনিই কিন্তু হলো প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করছেন। আচ্ছা, নিউক্লিয়াস যখন উনি আবিষ্কার করছেন, কত সালে আবিষ্কার করছেন? 1831 সালে। কোথা থেকে আবিষ্কার করছেন? ওই যে বললাম, রাসনা নামে এক ধরনের উদ্ভিদ থেকে। যাক, ভদ্রলোকের ছবিটা আমি একটু দেখাই তোমাদের। দেখো, এটা ওনার একটু হয়তো বা আর্লি এজের ছবি, আবার কোনো কোনো জায়গায় তোমরা ওনার হলো এইসব বৃদ্ধ বয়সের ছবিও দেখতে পাবা। তো বৃদ্ধ বয়স আর আর্লি এজে একটু ছবিতে মানে চেহারা একটু পার্থক্য আসতে পারে। তো যাই হোক, এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ ইনি হলো সেই রবার্ট ব্রাউন, যিনি 1831 সালে উনি এই রাসনা নামক যে উদ্ভিদ আছে, আমি এখন তোমাদের সেই রাসনা প্ল্যান্টটাকে একটু দেখাই। তোমরা বোধহয় অনেকেই এই রাসনাকে চিনো, এই যে দেখো এক ধরনের অর্কিড। এইটাকে আমরা বাংলায় রাসনা বলি, এই সাইন্টিফিক নেম হলো ভ্যান্ডা রক্সবুর্গে, একটা এদের হলো সাইন্টিফিক নাম। এদের যে পাতা দেখতে পাচ্ছ, এদের পাতার কোষ থেকে প্রথমে ভদ্রলোক কি আবিষ্কার করেন? এই নিউক্লিয়াস আবিষ্কার করেন। তোমাদের মনে থাকার কথা, আমার যতটুকু মনে পড়ে, তোমাদেরকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম। সেই বোটানিক্যাল গার্ডেনে কিন্তু অর্কিডের আলাদা একটা ছিল, এরিয়া ছিল, খাঁচা করে, তার মধ্যে অনেক ধরনের অর্কিড ছিল। আমার মনে আছে তোমাদের কারো কারোর সাথে বোধহয় আমি ছবিও তুলছিলাম সেখানে। তো যাই হোক, সেই কারণে এই অর্কিড বা রাসনা তোমাদের কিন্তু চেনার কথা। আমার মনে হয় যে তোমরা এখন দেখেই চিনে গেছো যে এটা রাসনা। ওকে, তাহলে এই রাসনা উদ্ভিদের যে পাতা, সেই পাতার কোষ থেকে প্রথম এই ভদ্রলোকের নাম হলো রবার্ট ব্রাউন, উনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। কত সালে? 1831 সালে। ওকে, তাহলে আমরা আবিষ্কারের কাহিনী জানলাম। এবার যে কাহিনীটা আমরা এখন জানব সেটা হলো যে নিউক্লিয়াসের সংখ্যা। কোনো নিউক্লিয়াস কোষে দেখা যায় নিউক্লিয়াস নাই, আবার কোনো কোষে দেখা যায় নিউক্লিয়াস একটা। তবে অধিকাংশ কোষে নিউক্লিয়াস একটা। নিউক্লিয়াস নাই এমন কোষ তুলনামূলক খুবই কম। যেমন আমি যদি উদ্ভিদ কোষ বলি, তাহলে তোমরা সিবনলের নাম শুনছো নিঃসন্দেহে। সিবনল হলো ফ্লোয়েম টিস্যুর একটা বিশেষ ধরনের কোষ। সেই সিবনল বা সিভ সেলে কিন্তু নিউক্লিয়াস থাকে না। আমি যদি প্রাণী কোষের কথা বলি, তাহলে যে আমাদের যে লোহিত রক্তকণিকা, সেখানে নিউক্লিয়াস থাকে না। আমাদের চোখের লেন্স আছে, লেন্স তৈরিকারী কোষে নিউক্লিয়াস থাকে না। তাহলে এমন বেশ কিছু কোষ আছে জীবিত কোষ হওয়া সত্ত্বেও সেখানে নিউক্লিয়াস থাকবে না। তবে মৃত কোষে তো নিউক্লিয়াস থাকেই না। যেমন তুমি যদি স্কেলেরন কাইমা টিস্যু দেখো, তাহলে স্কেলেরন কাইমা টিস্যুর কোষে কোনো নিউক্লিয়াস নাই, কারণ সেটা মৃত কোষ, সেখানে প্রোটোপ্লাজমই নাই, নিউক্লিয়াস তো সেখানে থাকবে না, সেটাই স্বাভাবিক। তাহলে জীবিত কোষ কিন্তু নিউক্লিয়াস নাই এমন হলো উদাহরণ সিবনল উদ্ভিদের ক্ষেত্রে, আর লোহিত রক্তকণিকা হলো প্রাণীর ক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ। ওকে, নিউক্লিয়াস গেল, সংখ্যা নেই। আর ম্যাক্সিমাম কোষে নিউক্লিয়াস একটা। কিন্তু কিছু কিছু কোষ আছে যেখানে একাধিক নিউক্লিয়াস থাকতে দেখা যায়, অনেকগুলা নিউক্লিয়াস থাকতে দেখা যায়। এখন বলতে পারো স্যার এমন কোষ আবার কোথায়? খেয়াল করো, ধারণা করা হয় বিবর্তনের ধারায় যে একাধিক কোষ মিলিত হয়ে একটা বড় কোষ তৈরি করে, এবং সেই বড় কোষে নিউক্লিয়াস কি থাকবে? অনেক বেশি থাকবে, কারণ যেহেতু একাধিক কোষ মিলিত হয়ে বড় কোষটা তৈরি হয়েছে। এই জাতীয় কোষকে আমরা বলি সিনোসাইট। তাহলে এই সিনোসাইট যেখানে পাবা, সেই সিনোসাইটে কিন্তু একাধিক নিউক্লিয়াস পাবা। যেমন তোমাদেরকে যদি আমি এখন দেখাই, তাহলে এই যে এইটা হলো একটা শৈবাল। তোমরা ফার্স্ট ইয়ারে বোধহয় এই শৈবাল পড়ে এসছো, দেখে চেনার কথা। এই শৈবালটার নাম হলো ভাউচেরিয়া। খেয়াল করো,
তাহলে এই ভাউচেরিয়া শৈবালে কিন্তু কি আছে, একটা কোষেই অনেকগুলা নিউক্লিয়াস আছে। তার মানে এরা হলো একটা সিনোসাইটিক কি হলো জীব, অর্গানিজম। এছাড়াও আমরা যদি দেখি পেনিসিলিয়ামের কিছু কিছু জাত আছে, খেয়াল করো, পেনিসিলিয়ামের কিছু ভ্যারিয়েন্ট আছে, তাদের ক্ষেত্রে আমরা সিনোসাইটিক মাইসেলিয়াম থাকতে দেখি। অর্থাৎ একটা কোষেই অনেকগুলা নিউক্লিয়াস থাকতে দেখি কিছু কিছু হলো প্রজাতিতে। পেনিসিলিয়াম জেনাসের কিছু কিছু হলো স্পিসিসে আমরা একাধিক নিউক্লিয়াস থাকতে দেখি। গেল, তাহলে একাধিক নিউক্লিয়াসের হিসাব। আর একাধিক নিউক্লিয়াস ধারণকারী এই বড় কোষগুলারে কি বলা হচ্ছে, সিনোসাইট। ওকে, সিন শব্দের অর্থ একত্রিত, আর সাইট শব্দের অর্থ কোষ। তার মানে অনেকগুলা কোষ একত্রিত হয়ে যে বড় কোষের সৃষ্টি করে সেটাকেই মূলত সিনোসাইট বলা আছে। ধারণা করা হয় বিবর্তনের ধারায় এমন হয়েছে। ওকে, তাহলে মোটামুটি আমরা বোধহয় নিউক্লিয়াসের হলো কোথায় আছে, কোথায় একটা, কোথায় একাধিক, এইগুলো আমরা জানলাম। কোথায় নাই সেটাও জানলাম। এই যে এখানে যদি তোমরা দেখো, তাহলে এই যে এই ছবিটা যদি আমরা দেখি, তাহলে এইটা হলো একটা লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাকে দেখো এখানে প্রস্থচ্ছেদ করা হয়েছে, কিন্তু ভেতরে কি নাই, কোনো নিউক্লিয়াস নাই। এই যে বাইরের থেকে তো নিউক্লিয়াস দেখা যাবে না, ভেতরে যদি দেখো তাহলে দেখো নিউক্লিয়াস নাই। ওকে, তাহলে মোটামুটি আমরা নিউক্লিয়াস নাই এমন কিছু কোষ সম্পর্কে ধারণা নিলাম। আবার অসংখ্য নিউক্লিয়াস আছে এমন সম্পর্কেও ধারণা নিলাম। তবে অধিকাংশ কোষে একটা করেই নিউক্লিয়াস থাকে। ওকে, তাহলে নিউক্লিয়াসের সংখ্যা গেল। এবার আমরা যদি দেখি তাহলে আকৃতি কি, শেপ, ইংরেজিতে যেটা আমরা বলি শেপ, বাংলায় বলছে আকৃতি। আকৃতি কেমন হবে? ম্যাক্সিমাম কোষের নিউক্লিয়াসে আকৃতি হয় গোলাকার, বলের মতো। তবে কিছু কিছু কোষে হলো কি হইতে পারে, মূলা আকৃতির হইতে পারে, জালিকাকার নিউক্লিয়াসও থাকতে দেখা গেছে। শ্বেত রক্তকণিকাতে দেখবে অর্শক্ষুর আকৃতি, অর্থাৎ ঘোড়ার পায়ের ছাপের মতো কিন্তু নিউক্লিয়াস হইতে পারে। তো যাই হোক, এমন নানান শেপের হয়ে থাকে। যদি আমি আদর্শ শেপ ধরি তাহলে গোল, কারণ ম্যাক্সিমাম কোষেই তুমি গোলাকার বলের মতো নিউক্লিয়াস পাবা। ওকে, তাহলে আমরা শেপ জানলাম। এবার অবস্থান, কোথায় অবস্থান করে? কোষের কেন্দ্রে। তবে সব কোষের কেন্দ্রে কিন্তু অবস্থান করবে না। যদি কোনো কোষ গহ্বর থাকে, তাহলে নিউক্লিয়াস অবশ্যই একটু কোষের প্রান্তের দিকে সরে যাবে। আর যদি কোনো কোষের কোষ গহ্বর না থাকে, যেমন ভাজক টিস্যু, প্রাণী কোষগুলাতে, ম্যাক্সিমাম প্রাণী কোষগুলাতে নিউক্লিয়াস হলো কেন্দ্রে অবস্থান করে। ওকে, এরপরে সেটা হলো আকার ও আয়তন। একটু আগে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল আকৃতি, অর্থাৎ শেপ সম্পর্কে একটু আগে জেনেছিলাম। এখন যেটা জানবো সেটা হলো সাইজকে আমরা বাংলায় বলে থাকি আকার, আর সাইজকে আমরা সাধারণত আয়তনে প্রকাশ করে থাকি। তো এখানে যেটা দেখা যায় যে যেহেতু কোনো কোষের নির্দিষ্ট কোনো এক ধরনের কোষের সাইজ এক রকম, তাই আমি যদি এখন বলে দিই যে একটা নিউক্লিয়াসের ব্যাস, যেহেতু এটা হলো গোলাকার তাই ব্যাস দিয়ে আমরা বলতে পারি যে একটা নিউক্লিয়াসের ব্যাস হলো 1 মাইক্রোমিটার, ধরো বলে দিলাম। কিন্তু তুমি যে দেখবা যে উট পাখির ডিম একটা কোষ, তার কুসুমটা অনেক বড়, তখন বলবা যে স্যার এখানে তো 1 মাইক্রোমিটার হয় না, অনেক বড়। তো ওই জন্য আমরা সাধারণত কোষের যেহেতু নির্দিষ্ট সাইজ নাই, এক ধরনের কোষ এক ধরনের সাইজের হয়ে থাকে, তাই আমরা সাধারণভাবে নিউক্লিয়াসের যে আকার সেইটা তার আয়তন দ্বারা সাধারণত আমরা প্রকাশ করে থাকি। কেমন? যে একটা কোষের যে সাইজ হবে, টোটাল আয়তন হবে, তার 10 থেকে 15% হবে নিউক্লিয়াসের আয়তন। তাহলে নিউক্লিয়াসের আকার কেমন হবে? নিউক্লিয়াসের আকার হবে একটা কোষের আকারের 10 থেকে 15% হলো অংশ নিয়ে নিউক্লিয়াস থাকবে। এই হলো নিউক্লিয়াসের আকার সংক্রান্ত তথ্য। ওকে, তাহলে এতটুকু যদি আমরা এখন জেনে যাই, অনেক কিছুই আমরা জানলাম নিউক্লিয়াস সম্পর্কে। সেটা হলো নিউক্লিয়াসের আবিষ্কারক, কোথা থেকে আবিষ্কার করছে, তারপর নিউক্লিয়াসের সংখ্যা, নিউক্লিয়াসের আকৃতি, নিউক্লিয়াসের অবস্থান, নিউক্লিয়াসের আকার সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো নিউক্লিয়াসের গঠনে আমাদেরকে যেতে হবে, অর্থাৎ
নিউক্লিয়াসের গঠন নিয়ে আমাদেরকে এখন ডিটেল স্টাডি করতে হবে। ওকে, তাহলে নিউক্লিয়াসের গঠন নিয়ে স্টাডি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আগে নিউক্লিয়াস দেখতে হবে। কম বেশি আমরা সবাই নিউক্লিয়াস চিনি, জানি। এই যে দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে এইটা হলো একটা কোষ, এই পাশে যদি দেখো তাহলে এইটা হলো কোষ। এই কোষের মধ্যে এই যে এতটুকু হলো নিউক্লিয়াস, যেটাকে এখানে জুম করা হয়েছে। তাহলে তোমরা এখন স্ক্রিনে নিউক্লিয়াস মানে কোষের মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে দেখছো, এবং এখানে যে অংশটুকু দেখানো হয়েছে সেটা হলো নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা থাকে, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। সেই নিউক্লিয়ার মেমব্রেনের হলো গঠনটা এখানে অনেকাংশে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওকে, আমরা যদি এখন নিউক্লিয়াসের গঠন আলোচনা করি তাহলে আমাদেরকে 4টা শিরোনামে আলোচনা করতে হবে। তাহলে আমাদের নিউক্লিয়াসের গঠন আমরা ভালো বুঝে যাব। কি কি সেটা? প্রথম, বাইরে থেকে আসো। বাইরে একটা পর্দা, নিউক্লিয়াসের বাইরে একটা পর্দা থাকে। এই যে গ্রিন কালারের যে পর্দাটা দেখানো হয়েছে, এই পর্দাটাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপ। অর্থাৎ নিউক্লিয়ার বাইরের পর্দাটাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপ বলা হয়। তারপরে দেখো, এই যে ভেতরে একটা তরল, ঘন একটা দানাদার তরল থাকে। এই তরলটাকে আমরা বলে থাকি হলো নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। এখন বলতে পারো যে স্যার নিউক্লিওপ্লাজম মানে কি? নিউক্লিয়াসের মধ্যকার তরল, বুঝলাম। তাহলে ক্যারিওলিম্ফ কেন বলে? ক্যারিওট শব্দের অর্থ হলো নিউক্লিয়াস, আর লিম্ফ শব্দের অর্থ হলো তরল। তাই ক্যারিওলিম্ফ আর নিউক্লিওপ্লাজম অ্যাকচুয়ালি একই জিনিস, শুধু ভাষাগত কি পার্থক্য। অর্থাৎ মনে করো একটা ইংরেজি একটা ল্যাটিন, এই টাইপের আর কি, যে ভাষা যখন ভিন্ন হয় তখন নাম এমন ভিন্ন হয়। ওকে, কিন্তু দুইটার অর্থ একই। যদি আমি বাংলায় বলি তাহলে বলবো নিউক্লিয়াসের মধ্যস্থ তরল, ঠিক আছে? সেইটাকেই আমরা কি বলছি? নিউক্লিওপ্লাজম অর হলো ক্যারিওলিম্ফ। ওকে, এরপর একটা অংশ দেখো, এই যে দেখো এখানে একটা বড় সড়ো একটা গোলাকার মার্বেলের মতো গঠন দেখতে পাচ্ছ। যদিও মার্বেলের মতো এত শক্ত এটা না, এই বিশেষ ধরনের গঠনটাকে আমরা বলে থাকি নিউক্লিওলাস। তারপরে যদি আমরা আরেকটু জুম করি তাহলে দেখবা যে নিউক্লিয়াসের মধ্যে একটা জালের মতো গঠন দেখা যাচ্ছে। খেয়াল করো, এই যে নিউক্লিয়াসের মধ্যে দেখো জাল, কি এই যেখানে কি জালের মতো, এই যে সুতা সুতা মিলে কি জালের মতো গঠন দেখা যাচ্ছে। এই জালিকাকার গঠনটাকে বলা হয় হলো নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম, খেয়াল করো, রেটিকুলাম শব্দের অর্থ হলো জাল, আর নিউক্লিয়াসের ভেতরে থাকে বিধায় সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যস্থ জালিকাকার বস্তুকে বলা হবে নিউক্লিয়ার রেটিকুলাম। খেয়াল করো, এই নিউক্লিয়ার রেটিকুলাম ইজ নাথিং বাট হলো ক্রোমাটিন তন্তু। এখন বলতে পারো যে এই ক্রোমাটিন তন্তু আবার কি? একটা সুতা। এই যে মনে করো এই যে আমার যে ইয়ারফোনের মতো এমন একটা সুতা। তাহলে এই একটা সুতা এমন কি হয়? পেঁচিয়ে পেঁচিয়ে কি করছে? এইরকম সুতা মনে করো ধীরে ধীরে পেঁচাইছে, পেঁচিয়ে কি করছে? জালের মতো গঠন তৈরি করছে। তাই সুতাটাকে বলা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। আর সুতাটা যেহেতু জালের মতো অবস্থান করে, তাই ওই জালিকাকার অবস্থাটাকে আমরা বলছি নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়াসের মধ্যে আছে, দেখতে জালের মতো, তাই নাম হয়েছে নিউক্লিয়ার রেটিকুলাম। তার মানে নিউক্লিয়ার রেটিকুলাম ইজ নাথিং বাট ক্রোমাটিন ফাইবার। দেখো, ক্রোমাটিন ফাইবারের দৈর্ঘ্য যেহেতু অনেক বেশি কার তুলনায়? নিউক্লিয়াসের ব্যাসের তুলনায়। সেই কারণে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন ফাইবারটা নিজেকে অ্যাডজাস্ট করার জন্য অনেক বেশি পরিমাণে পেঁচিয়ে যায়। সেই কারণে দেখতে সেটা জালের মতো দেখায়। আর যে বললাম, নিউক্লিয়াসের মধ্যস্থ জালকে কি বলবো আমরা? নিউক্লিয়ার রেটিকুলাম। তার মানে নিউক্লিয়ার রেটিকুলাম ইজ নাথিং বাট ক্রোমাটিন ফাইবার। ওকে, তাহলে এই 4টা অংশ নিয়ে আমাদেরকে এখন ডিটেল স্টাডি করতে হবে। প্রথম কি? নিউক্লিয়ার মেমব্রেন, তারপর নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তারপর ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম, আর নিউক্লিওপ্লাজম তো আগেই বলছে। তেমন 4টা অংশ হয়ে গেছে আমাদের। ওকে, তাহলে এই 4টা অংশ নিয়ে আমরা এখন ডিটেলে স্টাডি করব। তাহলে প্রথমেই আমরা যেটা নিয়ে স্টাডি করব সেইটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। তোমরা যদি এখানে ছবিতে দেখো তাহলে এই যে গ্রিন কালারের যে অংশটা দেখতে পাচ্ছি, এইটা হলো সেই নিউক্লিয়ার
মেমব্রেনের নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপের কিছু অংশকে এখানে জুম করা হয়েছে। আমরা এবার একটু হাতে এঁকে যদি দেখি তাহলে দেখো এই হলো নিউক্লিয়ার মেমব্রেন। তবে নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু এক স্তর না, দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। কেমন হয়? 2 স্তর বিশিষ্ট হয়ে থাকে এক একটা নিউক্লিয়ার মেমব্রেন। আমি এখানে গ্রিন কালার দিয়ে এক স্তর বুঝাইলাম, এটা এখনো ভালো হলো না। আচ্ছা, মেনে নাও, এটা খুব এটা একটা স্তর বুঝাইলাম। আর এইটা মনে করো আর একটা স্তর, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন 2টা স্তরে গঠিত, 2 পর্দা দিয়ে গঠিত। আমি গ্রিন কালার দিয়ে একটা পর্দা বুঝাইছি, রেড কালার দিয়ে আর একটা পর্দা বুঝাইলাম। খেয়াল করো, তাহলে এই 2 পর্দার মাঝে কিন্তু একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে, একটা স্পেস তৈরি হয়েছে। এই স্পেসটুকুকে আমরা বলে থাকি পেরি নিউক্লিয়ার স্পেস। কি বলি? পেরি নিউক্লিয়ার স্পেস। অর্থাৎ এখান থেকে এতটুকু হলো পেরি নিউক্লিয়ার স্পেস। ঠিক আছে, এবার দেখো নিউক্লিয়ার মেমব্রেনে জায়গায় জায়গায় আমরা ছিদ্র থাকতে দেখি। বৃত্তাকারে নিউক্লিয়ার মেমব্রেন নাই, এমন জায়গাগুলোকে আমরা বলে থাকি নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে একটা জায়গা না, এমন কিন্তু অসংখ্য নিউক্লিয়ার রন্ধ্র পুরা নিউক্লিয়াসের প্রাচীরে আমরা থাকতে দেখি। এইগুলা হলো সেই নিউক্লিয়ার রন্ধ্র। আমি একটু ব্ল্যাক কালারে যদি দেখাই তাহলে মনে করো এইটা একটা নিউক্লিয়ার রন্ধ্র, এইটা একটা নিউক্লিয়ার রন্ধ্র, এই যে এইগুলা সব এক একটা নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, এইভাবে নিউক্লিয়াসের গায়ে অসংখ্য নিউক্লিয়ার রন্ধ্র আছে। নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা এই নিউক্লিয়ার মেমব্রেনের গঠন নিয়ে একটু আলোচনা করি। আমরা আগেই বলছি যে নিউক্লিয়ার মেমব্রেনের যে 2টা লেয়ার, তার মাঝের ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে পেরি নিউক্লিয়ার স্পেস। তোমরা ছবিতে দেখলে দেখবা, এই যে দেখো এখান থেকে এতটুকু ফাঁকা, এই ফাঁকা জায়গা, এই যে দেখো ফাঁকা, এই ফাঁকা জায়গাটুকুকেই কিন্তু বলা হচ্ছে পেরি নিউক্লিয়ার স্পেস। দেখো, ওকে। আর এই যে ছিদ্রগুলা দেখতে পাচ্ছ, এই ছিদ্রগুলাই কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়ার রন্ধ্র। এই যে নিউক্লিয়ার রন্ধ্র, বা আমরা নিউক্লিয় পোরও বলে থাকি। ইংরেজিতে বলে নিউক্লিয় পোর, বাংলায় বলি নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, তাহলে আগে আমাদের এই 2টা পর্দার গঠন নিয়ে আলোচনা করতে হবে। কী দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ারে, যেটা আমরা প্লাজমা মেমব্রেনের গঠনের সময় পড়ে এসেছিলাম, বুঝে এসেছিলাম। তাহলে আমি যদি এখন এখান থেকে এতটুকু অংশকে জুম করি তাহলে কেমন দেখতে পাবো? এই যে এমন দেখতে পাবো যে এইটা হলো ফসফোলিপিড, এই যে এইগুলো সব ফসফোলিপিডের অণু। ঠিক আছে, এই যে তাহলে এমন আমরা দেখতে পাবো। তোমরা যদি বুঝে থাকো তাহলে এই যে এমন দেখবে। ওকে, কতটুকু? এই যে আমি এই পর্দাটুকুরে জুম করলাম এমন। তার মানে প্রত্যেকটা পর্দায় কিন্তু ফসফোলিপিড বাইলেয়ারে তৈরি। এবার যদি আমি লাল অংশটুকু, এখান থেকে যদি লাল অংশটুকুকে একটু জুম করি, এখানে জুম করে দেখাই, তাহলে দেখো এই এমন দেখতে পাবো আমরা। এই যে তাহলে লাল অংশকে জুম করলেও ফসফোলিপিড বাইলেয়ার পাচ্ছি, সবুজ বাইরেরটা। তার মানে 2টা লেয়ারই কিন্তু ফসফোলিপিড বাইলেয়ারে, 2টা পর্দায় ফসফোলিপিড বাইলেয়ারে তৈরি। আর এই ফসফোলিপিড বাইলেয়ার নির্মিত 2টার মাঝখানে যে জায়গাটা এখানে তৈরি হয়েছে, আমরা যদি দেখি এখানে, যদি আমি হালকা ব্লু কালার দিয়ে জায়গাটা বোঝানোর চেষ্টা করি, তাহলে এই ব্লু কালারের যে স্পেসটুকু, এই স্পেসটুকুকে আমরা বলে থাকি পেরি নিউক্লিয়ার স্পেস। কি বলি? পেরি নিউক্লিয়ার স্পেস। ওকে, তাহলে আমরা প্লাজমা মেমব্রেনের গঠন অনেকাংশেই বুঝে গেলাম, যে প্লাজমা মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেনের গঠন অনেকাংশেই বুঝে গেলাম। কী দিয়ে তৈরি? 2টা পর্দা। কি? আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, অর্থাৎ বহির্ঝিল্লি, অন্তঃঝিল্লি। 2 ঝিল্লির মধ্যবর্তী স্থানটাকে বলছি আমরা পেরি নিউক্লিয়ার স্পেস। আর প্রতিটা ঝিল্লি তৈরি হয় ফসফোলিপিড বাইলেয়ারে। অর্থাৎ প্লাজমা মেমব্রেনের মূল স্ট্রাকচার যেভাবে তৈরি, এই নিউক্লিয়ার মেমব্রেনও ঠিক একই স্টাইলে তৈরি। ওকে, গেল। এবার যেটা বোঝার বিষয় সেটা হলো এই যে নিউক্লিয়ার মেমব্রেনে যে ছিদ্রগুলো আছে, অর্থাৎ হলো নিউক্লিয় পোর বা নিউক্লিয়ার রন্ধ্র আছে, তাদের গঠন কেমন।
তাদের গঠন যদি আমরা আলোচনা করি তাহলে আমাদেরকে একটু জুম করতে হবে। কাকে? এই যে আমরা এখানে একটু নিউক্লিয়ার, এই যে নিউক্লিয়ার মেমব্রেনকে আমরা জুম করব। তাহলে এইটা হলো একটা নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়ার আউটার ঝিল্লি, ওই গ্রিনটুকু আউটার ঝিল্লি, আর এইটুকু হলো ইনার ঝিল্লি, রেডটা। এবার এখানে যদি আমরা দেখি তাহলে কি হবে, তাহলে এখান থেকে এতটুকু স্পেসটারে কি বলবো আমরা? এই স্পেসটুকুকে আমরা বলবো হলো পেরিনিউক্লিয়ার স্পেস। তাহলে এই জায়গাটাই হলো সেই ছিদ্র। এই ছিদ্রটা এখানে, এই যে এখান থেকে এই পর্যন্ত ছিদ্রটা বিস্তৃত। ওকে, এই ছিদ্রটাকে আমরা বলবো এখন নিউক্লিয়ার রন্ধ্র। দেখো মজার বিষয় হলো এই নিউক্লিয়ার রন্ধ্র গঠিত হয় মোট 8টা প্রোটিন গ্রানিউল নামক অংশ দিয়ে। অর্থাৎ এই ছিদ্রকে ঘিরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে নেমে আসে দানাগুলা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে দানাগুলা এইভাবে, আমি যদি একটু 3D ইফেক্ট দিই তাহলে এমন দেখাবে। এইভাবে দানাগুলা চক্রাকারে সজ্জিত হয়ে এই নিউক্লিয়ার রন্ধ্রটা গঠন করে। প্রশ্ন হলো এই নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস কত? এখান থেকে এতটুকু যদি আমরা হিসাব করি, এখান থেকে এতটুকু, তাহলে 120 ন্যানোমিটার, টোটালটা মিলে 120 ন্যানোমিটার হয়ে থাকে। কিসের? এই নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস। আর এই যে দানার মতো যে গঠনগুলো দেখতে পাচ্ছি, এই প্রতিটা গঠনকে আমরা বলি এক একটা হলো প্রোটিন গ্রানিউল, যারা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দানাগুলা বিস্তৃত। তার মানে এই টোটালটাই কিন্তু কি একটা দানা, এই যে টোটালটাই একটা দানা, ঠিক আছে, যেটা উপর থেকে নিচ পর্যন্ত আছে। এইভাবে ছিদ্রকে ঘিরে চক্রাকারে 8টা প্রোটিন গ্রানিউল থাকে। এবার খেয়াল করো, এই 8টা প্রোটিন গ্রানিউলের মাঝে অপেক্ষাকৃত একটা বড় দানা থাকতে দেখা যায়। অপেক্ষাকৃত একটা বড় দানার মতো গঠন থাকতে দেখা যায়। এই বড় দানার মতো গঠনটাকে আমরা বলে থাকি হলো ট্রান্সপোর্ট প্রোটিন। কি বলি এটাকে? ট্রান্সপোর্ট প্রোটিন বলি, যেটা আমি এখানে রেড কালারে দেখাইলাম। তাহলে এই রেড কালারের যে প্রোটিনটাকে দেখাইলাম, এইটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন। এই ট্রান্সপোর্ট প্রোটিনের কাজ কি? কাজ হলো নিউক্লিয়াসের মধ্য থেকে কোনো উপাদান যদি বাইরে যেতে চাই, তাহলে সেই উপাদানের নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে যাওয়া আসার বিষয়টা নিয়ন্ত্রণ করে। এই জন্য এই ভেতরের এই প্রোটিনটাকে বলা হয় ট্রান্সপোর্ট প্রোটিন। এছাড়াও এক ধরনের ফাইবার দিয়ে নির্মিত একটা খাঁচার মতো গঠন আমরা নিউক্লিওপ্লাজমের মধ্যে এইভাবে থাকতে দেখি। 8টা প্রোটিন গ্রানিউল থেকে 8টা ফাইবার বের হয়ে আসে, এসে একটা রিংয়ের মতো গঠনকে হ্যাং করে, এই যে একটা রিংয়ের মতো গঠনকে হ্যাং করে রাখে। কোথায়? সেটা নিউক্লিওপ্লাজমের ভেতরে। এবং ওই রিংটাও নিয়মিত কি হয়? মুভ করে উপাদানের যাতায়াত নিয়ন্ত্রণ করে। অর্থাৎ নিউক্লিয়ার রন্ধ্রের কাজ কিন্তু কি? নিউক্লিয়াসের ভেতর থেকে উপাদান যেন বাইরে যাতায়াত করতে পারে সেই বিষয়টা নিয়ন্ত্রণ করা। যদি একেবারে খোলা থাকতো তাহলে কিন্তু এই নিউক্লিয়ার মেমব্রেন থাকার কোনো প্রয়োজন ছিল না। তাহলে কি হতো? নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম মার্জ করে যেত, একাকার হয়ে যেত। তাই আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দিছে, স্রষ্টা কি ব্যবস্থা করে দিছে? নিউক্লিয়াসের গায়ে এমন বিশেষ ধরনের ছিদ্র দিয়ে দিছে যার মধ্য দিয়ে উপাদান যেন কন্ট্রোল ওয়েতে যাতায়াত করতে পারে। মানে যখন ইচ্ছা হবে নিউক্লিয়াস ছাড়বে তাকে, ইচ্ছা না হলে ছাড়বে না, এইভাবে আর কি। তার জন্য এই বিশেষ গঠন কি? সেটা ছিদ্রকে ঘিরে চক্রাকারে 4টা প্রোটিন গ্রানিউল, তার মাঝখানের স্পেসটাতে একটা কি ট্রান্সপোর্ট প্রোটিন, এবং নিচের দিক থেকে প্রোটিন গ্রানিউলের নিচের দিক থেকে বের হয়ে আসবে 8টা ফাইবারগুলোর মাথায় থাকবে একটা রিং, ফাইবারের রিং দিয়ে একটা ফাইবার খাঁচার সৃষ্টি হবে। এই ফাইবারগুলোর মুভমেন্ট বা রিংয়ের মুভমেন্ট এবং ওই ট্রান্সপোর্ট প্রোটিনের ক্রিয়াকলাপে এই কি হবে? নিউক্লিওপ্লাজম থেকে উপাদান সাইটোপ্লাজমে যাতায়াত করতে পারবে। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এখন শিখে গেলাম কি? নিউক্লিয়ার মেমব্রেনের গঠন ডিটেলে। এবার আমাদের যেটা শিখতে হবে সেটা হলো নিউক্লিওপ্লাজম। ওকে, নিউক্লিওপ্লাজম ইজ নাথিং বাট কি? এ হলো
সলিউশন, দ্রবণ। তাহলে ভেতরে আছে দ্রবণ। এখন যে কোনো দ্রবণের ক্ষেত্রে কয়টা অংশ দিয়ে দ্রবণ তৈরি হয়? দুইটা অংশ দিয়ে দ্রবণের সৃষ্টি হয়। একটা অংশকে আমরা বলে থাকি দ্রাবক, আরেকটা অংশকে আমরা বলে থাকি দ্রব্য। এই নিউক্লিয় প্লাজম যে দ্রবণ, এই দ্রবণের দ্রাবক হলো পানি, আর দ্রব্য কি? দ্রব্য হলো নানান ধরনের রাসায়নিক পদার্থ। কারা তারা? বিভিন্ন জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থ। জৈব পদার্থ যদি ধরি, তাহলে প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড আছে, প্রচুর পরিমাণে প্রোটিনের দানা আছে, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের এনজাইম আছে, কিছু লিপিডও এখানে আছে, যারা এখানে রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ হিসাবে অবস্থান করে। সাথে আরএনএ থাকে। খেয়াল করো, জৈব উপাদান হিসাবে কি আরএনএ থাকে, প্রচুর পরিমাণে আরএনএও কিন্তু এখানে আছে। ওকে, তাহলে আরএনএ, প্রোটিন, এনজাইম, কিছু সামান্য কার্বোহাইড্রেট, কিছু পরিমাণ লিপিড, এইগুলাই মূলত এখানকার মূল অংশ। ঠিক আছে? এবং প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড, রাইবোনিউক্লিওটাইড এবং ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এই নিউক্লিওপ্লাজমে অবস্থান করে। এবার অজৈব উপাদান কি? অজৈব উপাদান হিসেবে বিভিন্ন খনিজ দ্রব্য, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এই জাতীয় কিছু উপাদান এখানে অবস্থান করে, বিভিন্ন ধরনের খনিজ উপাদান যারা অজৈব উপাদান হিসাবে অবস্থান করে। এরপরে যেটা দেখি আমরা, সেটা হলো নিউক্লিওলাস। তার মানে নিউক্লিওপ্লাজমের গঠন আমরা বুঝে গেলাম। এবার নিউক্লিওলাস দেখো, প্রচুর পরিমাণে আরএনএ এই নিউক্লিওপ্লাজমে যখন থাকবে, এই আরএনএর সাথে কিছু প্রোটিন মিলিত হয়ে এক সময় দেখা যাবে কি, যে নিউক্লিয়াসের মধ্যেই অপেক্ষাকৃত একটু ঘন অঞ্চল সৃষ্টি করে ফেলবে। এই ঘন অঞ্চলটাকে আমরা বলে থাকি হলো নিউক্লিওলাস। এই হলো সেই নিউক্লিওলাস। কি দিয়ে তৈরি? সাধারণত এটা আরএনএ এবং প্রোটিনে তৈরি। তাহলে আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের অপেক্ষাকৃত ঘন অঞ্চল। কোথাকার ঘন অঞ্চল? এই নিউক্লিওপ্লাজমের অপেক্ষাকৃত ঘন অঞ্চল। এই অঞ্চলটাকেই মূলত আমরা বলি নিউক্লিওলাস, যেটা ফন্টানা নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করছিলেন। খেয়াল করো, তাহলে এই নিউক্লিওলাস সব নিউক্লিয়াসে কিন্তু পাবা না। যে সকল নিউক্লিয়াসে থেকে প্রোটিন, বা যে সকল কোষে প্রোটিন সিনথেসিস কম হয় বা হয় না, প্রোটিন সিনথেসিস হয় না, সাধারণত সেই সকল কোষে আমরা কোষের নিউক্লিয়াসে নিউক্লিওলাস দেখি না। আর যে সকল কোষে প্রোটিন অনেক বেশি তৈরি হয়, সেখানে নিউক্লিওলাস অনেক বড় হয়, ইভেন একাধিক নিউক্লিওলাসও কিন্তু থাকতে পারে। ঠিক আছে? তার মানে প্রোটিনের চাহিদার উপরে কি হয়, কোষে প্রোটিনের চাহিদার উপরে নিউক্লিওলাসের আয়তন, সংখ্যা ডিপেন্ড করে। বলতে পারো কেন? কারণ এই আমরা জানি কোষের প্রোটিন তৈরির কারখানা রাইবোজোম, যেটা আমরা আগেই শিখে এসেছি। আর সেই রাইবোজোম তৈরির কারখানা আবার কি নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়, সেই রাইবোজোম পরবর্তীতে প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে বা প্রোটিন তৈরির কারখানা হিসাবে কাজ করে। তাই প্রোটিনের চাহিদাই যদি না থাকে, তাহলে রাইবোজোমও তেমন দরকার নেই, আর রাইবোজোমের না তৈরি হলে রাইবোজোমের কারখানারও দরকার নেই। ওকে, তাহলে এই হলো সেই নিউক্লিওলাস যেখান থেকে রাইবোজোমের সৃষ্টি হয়। ওকে, গেল। এবার যেটা থেকে গেল লাস্টে, সেটা হলো নিউক্লিয়ার রেটিকুলাম, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত জাল। আমি এবার ব্লু কালার দিয়ে সেই নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়াসের মধ্যে থাকা জালকে দেখাচ্ছি। আমি আগেই বলছি, এই নিউক্লিয়ার রেটিকুলাম বা এই যে জাল, এইটা কি একটা মাত্র সুতা, যদিও সুতাটা অনেকগুলা খণ্ডক দিয়ে তৈরি। যেমন আমাদের নিউক্লিয়াস যদি হয়, তাহলে 46টা খণ্ডক দিয়ে একটা সুতা তৈরি। 46টা খণ্ডক একটার সাথে একটা আলতোভাবে লেগে থাকে, লেগে একটা বড় সুতা তৈরি করে। ওই প্রতিটা খণ্ডকই কিন্তু এক একটা ক্রোমোজোম। তার মানে অনেকগুলা ক্রোমোজোম একটার সাথে একটা যুক্ত হয়ে কি হয়, একটা ক্রোমাটিন ফাইবার তৈরি করে। সেই ফাইবারটা নিজেকে অ্যাডজাস্ট করার জন্য কি করে, নিউক্লিয়াসের মধ্যে জালের মতো কি পেঁচিয়ে যায়। তা নাহলে কি সে অ্যাডজাস্ট হইতে পারতো না। তাই নিউক্লিয়াসের মধ্যে যে জালের মতো গঠন থাকে, সেটাকে আমরা বলবো নিউক্লিয়াসের জালিকা, যেটাকে আমরা বলছি নিউক্লিয়ার রেটিকুলাম ইংরেজিতে বা বায়োলজিক্যালি। ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম ইজ নাথিং বাট কি একটা ফাইবার।
যেটাকে বলছি ক্রোমাটিন ফাইবার, যেটা তৈরি মানুষের ক্ষেত্রে হলে 46টা টুকরা দিয়ে, এবং ওই প্রতিটা টুকরাকে আমরা একটা ক্রোমোজোম বলি। তার মানে 46 ক্রোমোজোমের সমন্বিত রূপই কিন্তু এই ক্রোমাটিন ফাইবারটা, ঠিক আছে। আর এই ক্রোমাটিন ফাইবার জালের মতো থাকে বিধায় এটাকে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, তাহলে আমরা এখন একটু দেখব যে এই ক্রোমাটিন ফাইবারে আছে কি। আমরা যদি এখন দেখি তাহলে এই ক্রোমাটিন ফাইবারকে যদি আমরা একটু জুম করি, এখান থেকে এতটুকু অংশকে জুম করলে আমরা কি করব, এইখান থেকে এতটুকু অংশকে আমি এই দিকে জুম করে নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে এতটুকু অংশ জুম করি, তাহলে এখান থেকে এতটুকু অংশ জুম করলাম, এই যে এই ক্রোমাটিন ফাইবারকে এখানে জুম করলাম। ধরে নাও যে এতটুকু ক্রোমাটিন ফাইবার এখানে জুম করছে, অনেক মোটা হয়ে গেছে। কি দিয়ে তৈরি? ডিএনএ এবং প্রোটিনে তৈরি। সাধারণত হিস্টোন টাইপের প্রোটিন এখানে থাকে, আর ডিএনএ তো ডিএনএ। আমি এবার রেড কালার দিয়ে দেখাবো, এইটা মনে করো সেই ডিএনএ, এই হিস্টোন প্রোটিন, এটা মনে করো হিস্টোন প্রোটিন, এই যে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। আর এই হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে রাখে কে? এক ধরনের সুতা। এই হলো সেই সুতা, যে সুতা কি করছে, এই হিস্টোন প্রোটিনকে পেঁচাইছে। এইভাবে হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে, তার মানে গ্রিন কালারের যে অংশটা আমি দেখাইলাম সেটা হলো ডিএনএ, আর রেড কালারের যে দানাগুলো আমি দেখালাম সেটা হলো হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএ এই হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে কি করে, যে ফাইবারটা তৈরি করে সেটাই ক্রোমাটিন ফাইবার। এবার যদি আমি এই গ্রিন এই ফাইবারটাকে যদি আমি এখন জুম করি তাহলে কেমন দেখাবে? তাহলে এইটা কিন্তু সেই ওই যে ডাবল হেলিক্স, এই যে সুতা, ডাবল হেলিক্স সুতা অর্থাৎ ডিএনএ, ঠিক আছে। ওকে, এই যে ডিএনএ, খেয়াল করো। তার মানে আমি এখন বলতে পারি যে ক্রোমাটিন ফাইবারকে জুম করলে আমরা কি এমন একটা গঠন দেখতে পাচ্ছি, মোটা একটা গঠন, যার মধ্যে কি আছে, একটা সুতা আর কি কিছু দানা। সুতাটা কি ডিএনএ দিয়ে তৈরি, আর দানাগুলা কি দিয়ে তৈরি, হিস্টোন টাইপের প্রোটিন দিয়ে তৈরি। ওকে, তার মানে আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি যে ক্রোমাটিন তন্তু তৈরি হয় কি দিয়ে, ডিএনএ এবং সাধারণত হিস্টোন প্রোটিনে, সাথে কিছু আরএনএও সেখানে থাকে এবং অন্যান্য কিছু রাসায়নিক পদার্থও কিন্তু ক্রোমাটিন ফাইবারে থাকতে দেখা যায়, কিন্তু প্রধান উপাদান ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। ওকে, তাহলে বোধহয় আমাদের নিউক্লিয়াসের গঠন অনেকাংশেই আমরা আলোচনা করে ফেলছি। এখন যেটা আমাদের করতে হবে সেটা হলো কি শিখলাম, এই আলোচনা থেকে কি শিখলাম সেটাকে এখন সামারাইজ করতে হবে। তাহলে কি শিখলাম আমরা, যে ডিএনএ নিউক্লিয়াস হলো 1831 সালে রবার্ট ব্রাউন নামে একজন ভদ্রলোক রাসনা নামক এক ধরনের অর্কিডের পাতার কোষ থেকে আবিষ্কার করেন। ওকে, তারপর এই সংখ্যা, কোনো কোষে নিউক্লিয়াস থাকে না এমন সংখ্যা খুবই কম। তারপরেও বলতে পারি উদ্ভিদ কোষের ক্ষেত্রে সিবনল, প্রাণী কোষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা, এই কোষগুলাতে কোনো নিউক্লিয়াস থাকে না, এবং মৃত কোষগুলাতে তো নিউক্লিয়াস থাকবে না, অর্থাৎ স্কেলেরেনকাইমা টিস্যুর কোষে কোনো নিউক্লিয়াস নাই। খেয়াল করো, রবার্ট হুক যখন কি আবিষ্কার করে, এই কোষ আবিষ্কার করেন, উনি কিন্তু সেই কোষে কোনো নিউক্লিয়াস পান নাই, কারণ উনি স্কেলেরেনকাইমা টিস্যুর কোষ প্রথম আবিষ্কার করছিলেন। ওকে, সেই হিসাবে আমি বলতে পারি যে মৃত কোষগুলাতে কোনো নিউক্লিয়াস থাকবে না। ওকে, এরপরে যেটা সেটা হলো কিছু কিছু কোষ আছে যেখানে আবার কয়েকশো পর্যন্ত নিউক্লিয়াসও থাকতে দেখা যায়। যেমন আমি বললাম ভাউচেরিয়া নামক এক ধরনের শৈবাল, পেনিসিলিয়ামের কিছু পেনিসিলিয়ামগণের কিছু প্রজাতির মাইসেলিয়াম হাইফিগুলা, আবার আমাদের পেশি কোষগুলাতেও, আমাদের একটা পেশি কোষেও, কঙ্কাল পেশি কোষে হলো 200 পর্যন্ত নিউক্লিয়াস থাকতে দেখা গেছে। আর এই অসংখ্য নিউক্লিয়াসধারী কোষগুলাকে আমরা সাধারণত সিনোসাইট বলে থাকি। তার মানে সিনোসাইটিক বডিতে আমরা অসংখ্য নিউক্লিয়াস থাকতে দেখি। ওকে, সেই সিনোসাইটিক বডির উদাহরণ কি, ওই যে বললাম আমাদের পেশিকোষ, কঙ্কাল পেশিকোষ, ভাউচেরিয়া নামক শৈবাল, তারপর কি পেনিসিলিয়াম ছত্রাক ইত্যাদি। এরপরে যদি আমরা দেখি তাহলে হলো আকৃতি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গোলাকৃতির হয়, কোনো ক্ষেত্রে এটা জালিকাকার হইতে পারে, সূত্রাকার হইতে পারে, মূলাকৃতি ফিউজিফর্ম যেটারে বলে মূলাকৃতির হইতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা দেখবা নিউক্লিয়াস গোলাকৃতির হবে। ওকে, এরপরে কি অবস্থান,
সাধারণত যদি কোষে কোষ গহ্বর না থাকে, অর্থাৎ ভাজক টিস্যুর কোষগুলোতে আমরা নিউক্লিয়াসগুলোকে একেবারে কেন্দ্রে থাকতে দেখি এবং প্রাণী কোষের কোষগুলোতে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে। কিন্তু প্যারেনকাইমা কোলেনকাইমাতে যদি আমরা দেখি তাহলে নিউক্লিয়াস কোষ গহ্বরের চাপে কোষের প্রান্তের দিকে সরে যায় এবং তুলনামূলক একটু ছোট হয়। অবস্থান, আয়তন, আকার বা আয়তন, সাধারণত একটা কোষের যতটুকু আয়তন হয় তার 10 থেকে 15 ভাগ আয়তন স্থান জুড়ে থাকে হলো নিউক্লিয়াস। 10 থেকে 15 ভাগ স্থান নিউক্লিয়াস দ্বারা কি দখলকৃত থাকে। ওকে, গেল আয়তন। এরপরে যদি আমরা এদের গঠন আলোচনা করি তাহলে 4টা শিরোনামে আলোচনা করব, 4টা অংশে ভাগ করে নিয়ে এদের গঠন আলোচনা করব। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ফাইনালি ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। এইটাই নিউক্লিয়াসের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। ওকে, এই নিউক্লিয়ার প্লাজম কী দিয়ে তৈরি? নিউক্লিয়ার মেমব্রেন কী দিয়ে তৈরি? হলো 2টা লেয়ার থাকে, 2টা পর্দা দিয়ে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপ তৈরি, বহির্ঝিল্লি, অন্তঃঝিল্লি। 2 ঝিল্লির মাঝের স্পেসটাকে আমরা বলি হলো এই পেরি নিউক্লিয়ার স্পেস। ওকে, আর এই 2টা ঝিল্লি তৈরি হয় ফসফোলিপিড বাইলেয়ারে, 2টা ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ারে তৈরি হয়, অর্থাৎ 2টা ফসফোলিপিডের লেয়ার দিয়ে একটা ঝিল্লি তৈরি। ওকে, প্রতিটা নিউক্লিয়ার মেমব্রেনে অসংখ্য গোলাকার ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে নিউক্লিওপোর বা নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। প্রতিটা নিউক্লিয়ার রন্ধ্রকে ঘিরে 8টা প্রোটিন গ্রানিউল থাকে, তার মাঝে মাঝের ফাঁকা জায়গাটাতে একটা ট্রান্সপোর্ট প্রোটিন নামে বড় প্রোটিন থাকে। আর নিচের দিকে কি হয়, 8টা ফাইবার নিচের দিকে নেমে আসে, নিউক্লিওপ্লাজমে নেমে আসে, এসে একটা গোল কালারের একটা ফাইবার নির্মিত রিং ধারণ করে একটা ফাইবার খাঁচা তৈরি করে। এই খাঁচাটার মুভমেন্ট এবং ট্রান্সপোর্ট প্রোটিনের ক্রিয়ায় হলো এই নিউক্লিয়াসের থেকে উপাদান বাইরে যাতায়াত করতে পারে। ওকে, গেল নিউক্লিয়ার মেমব্রেন। এবার যেটা সেটা হলো নিউক্লিওপ্লাজম। এটা হলো একটা তরল, অর্থাৎ একটা দ্রবণ, যার দ্রাবক পানি এবং দ্রব্য হিসাবে বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান বর্তমান। জৈব উপাদান হিসাবে সব থেকে বেশি থাকে কি? বিভিন্ন ধরনের প্রোটিন, তারপর কি এনজাইম, সাথে নিউক্লিওটাইড এবং কিছু সামান্য কার্বোহাইড্রেট, সামান্য লিপিড থাকতে পারে। এই অজৈব উপাদান হিসাবে বিভিন্ন খনিজ আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এফি, এই টাইপের কিছু আয়ন এখানে থাকতে দেখা যায়, দিয়ে নিউক্লিওপ্লাজম একটা ঘন পদার্থে পরিণত হয়। ওকে, এবার নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকা যে কি আরএনএ এবং কি প্রোটিন, তারা মিলেই মূলত একটা অপেক্ষাকৃত ঘন এরিয়া তৈরি করে নিউক্লিয়াসের মধ্যে, সেটাকেই বলা হয় নিউক্লিওলাস। যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সেই কোষগুলোতে সাধারণত নিউক্লিওলাস নাও থাকতে পারে বা থাকে না। আর যে কোষে প্রোটিন বেশি তৈরি হয় সেখানে নিউক্লিওলাসের আয়তনও বেশি হয় এবং কি সংখ্যায়ও কিন্তু একাধিক হইতে পারে নিউক্লিওলাস। ওকে, তার মানে প্রোটিন সিনথেসিসের উপরে ডিপেন্ড করে নিউক্লিওলাসের সংখ্যা, সাইজ। কারণ নিউক্লিওলাস থেকেই মূলত প্রোটিন তৈরির কারখানা যে রাইবোজোম, সেই রাইবোজোমের সৃষ্টি হয়। ওকে, এরপরে যদি আমরা দেখি তাহলে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুটা একটা লম্বা কি সুতা, যেটা 46টা ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে, বা যে জীব দেখবা সেই জীবের যতগুলো ক্রোমোজোম থাকে সবগুলো ক্রোমোজোম প্যাচ খুলে লম্বা হয়ে একটার সাথে একটা যুক্ত হয়ে যে লম্বা ফাইবার তৈরি করে, সেইটাই মূলত ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবারটা একটাই ফাইবার, যে বললাম যে অনেকগুলো টুকরা দিয়ে তৈরি একটা ফাইবার। এই ফাইবারটার যেহেতু লেন্থ অনেক বেশি, তাই এই নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় তার লেন্থ অনেক বেশি হওয়ার কারণে এটা কি হয়, এইটা পেঁচিয়ে নিউক্লিয়াসের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে, তাই দেখতে জালের মতো দেখায়। আর নিউক্লিয়াসের মধ্যে যে জালের মতো গঠনটা থাকে সেইটাকেই মূলত আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম। তার মানে নিউক্লিয়ার রেটিকুলাম ইজ নাথিং বাট ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবার আবার তৈরি হয় কি দিয়ে? ডিএনএ আর হিস্টোন টাইপের প্রোটিন দিয়ে প্রধানত, সাথে কিছু আরএনএ এবং অন্যান্য রাসায়নিক পদার্থ থাকে, কিন্তু প্রধান উপাদান যেটা সেটা হলো ডিএনএ এবং হিস্টোন টাইপ প্রোটিন। ওকে, তাহলে আমরা বোধহয় আজকের আলোচনায় শেষ করতে পারছি। এই আলোচনা থেকে আমরা নিউক্লিয়াসের গঠন মোটামুটি ডিটেলে আমরা শিখতে পারছি। যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে সেইগুলো ইনবক্স করো,
আমি চেষ্টা করব সেইগুলার উত্তর দিতে। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, দোয়া করো আমার জন্য, দোয়া করো সারা বিশ্বের জন্য, বিশেষ করে আমাদের দেশের জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে।